ঈশান আইজাকে বুকে থেকে ছাড়িয়ে শান্ত করতে বলে উঠল, কিচ্ছু হয়নি, দেখ আমি ঠিক আছি, তুই একটু শান্ত হ। আমার কিচ্ছু হয়নি, আমি তোর কাছে চলে এসেছি। আইজা ঈশানের মুখে এলোপাতারি হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি আমার কাছে চলে এসেছো, আমি তোমায় কোথাও যেতে দিব না। আমি আর কোথাও ঘুরতে যেতে বলবো না। আমাকে ঘুরতে নিয়ে এসেই এমন হলো। আমি আর কোথাও ঘুরতে বেরোবো না। সত্যি আমার জন্যই আজ যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে থাকতাম? ঈশান কাঁদতে কাঁদতে বলল। তুই কাঁদিস না, দেখ আমার কিচ্ছু হয়নি, দেখ তোর শান্তর কাছে আছে। আইজা কাঁদতে কাঁদতে ঈশানের বুকে ঝরে পড়ল। ঈশান আইজার থেকে কোনো সারা শব্দ না পেয়ে আইজাকে সোজা করে ধরল। আইজার জ্ঞান নেই। ঈশান আইজার দু গালে চাপড়াতে চাপড়াতে বলে উঠল, আইজা, হ্যাঁ আইজা চোখ খোল। আইজা, এই তাকা আমার দিকে। আইজার কোনো সারা শব্দ নেই। ঈশান এখন কি করবে? আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। এই একা একা আইজাকে নিয়ে এখন কোথায় যাবে? ঈশান মনোবল না হারিয়ে উঠে দাঁড়িয়ে আইজাকে করে তুলে নিল। এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে রাস্তার পাশে এলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর এগিয়ে গেল। এরপর একটা গাড়ি দেখতে পেয়ে হাত ইশারা করলো। গাড়িটি ছিল রাজের। রাজ ঈশান আর আইজাকে এই অবস্থায় দেখে তৎক্ষণাৎ গাড়ি থামালো। রাজ গাড়ি থেকে নেমে দৌড়ে ঈশানের সামনে এসে দাঁড়ালো। ঈশান রাজকে দেখে কিছু বলার আগেই রাজ বলে উঠল, ভাইয়া আপনি আমার গাড়িতে আসুন। ঈশান আইজাকে নিয়ে রাজের গাড়িতে উঠে বসল। রাজ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বসল। এরপরে পেছন ফিরে ঈশানকে পানির বোতল এগিয়ে দিয়ে ড্রাইভ করে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। ঈশান আইজার মুখে পানি ছিটিয়ে দিল, কিন্তু আইজার জ্ঞান ফিরছে না। ঈশান আইজার চোখে মুখে একটু পরপর পানি ছিটিয়ে দিচ্ছে আর ডাকছে। রাজ ড্রাইভ করতে করতে পেছনে তাকিয়ে ঈশানকে বলল, ভাইয়া আপনাদের এমন অবস্থা হলো কি করে? গাড়িটা ব্রেক ফেল হয়ে গিয়েছিল। ঈশান রাজের দিকে তাকিয়ে বলে উঠল। গাড়িটায় কোনো সমস্যা ছিল? ঈশান সোজা গলায় বলে উঠল, না, গাড়িটায় কোনো সমস্যা ছিল না, দুদিন আগে সব সার্ভিসিং করে এনেছে। রাজ ভাবুক হয়ে বলল। তাহলে গাড়িটা ব্রেক ফেল হলো কি করে? ঈশান চোখ মুখ শক্ত করে বলে উঠল। গাড়িটা নিচ থেকে এমন হয়নি, কেউ ইচ্ছে করে এমন করেছে। রাজ সাথে সাথে বলল, আপনার কি কাউকে সন্দেহ হয়? হ্যাঁ, সন্দেহ হয় আদনান আর সাদতকে। ভাইয়া আপনি হয়তো বিশ্বাস করবেন না বললে, আমি কিন্তু ওদের সাথে নেই। আমি ওদের থেকে একটু আলাদা হয়েই রয়েছি। ঈশান গম্ভীর কণ্ঠে বলল, এখন হসপিটালে চলো, আমি খোঁজ নিয়ে যদি জানতে পারি ওরা এর সাথে জড়িত আছে তো ওদের আমি দেখে নেব। ঠিক আছে ভাইয়া। রাজেরও মনে মনে রাগ হচ্ছে আদনান আর সাদতের ওপরে। যদি ওরা এটা করেও থাকে তাহলে ঈশান এবার আর ওদের ছেড়ে দেবে না। অন্য কোনো ব্যাপার হলে মারা যেত। এই গাড়ির অ্যাক্সিডেন্ট এইটা করা আদনান আর সাদতের উচিত হয়নি। ঈশান আর রাজ দুজনে মিলে আইজাকে হসপিটালে অ্যাডমিট করালো। ডক্টররা স্যালাইন দিয়ে রেখেছে আর ক্ষতগুলো ব্যান্ডেজ করে দিয়েছে। আর ঈশানও নিজের ক্ষতগুলো ব্যান্ডেজ করিয়ে নিয়েছে। আধ ঘন্টা পরে আইজার কেবিনের ভেতর থেকে একজন নার্স বেরিয়ে এলো। ঈশান আর রাজ উঠে দাঁড়ালো। নার্সটা দুজনের উদ্দেশ্যে বলে উঠল, আইজা নামের এই পেশেন্টের জ্ঞান ফিরছে। উনি শান নামের কাউকে খুঁজছেন। আপনাদের মধ্যে শানকে? ঈশান নার্সটিকে বলল, আমি শান। পেশেন্টের জ্ঞান ফেরার পর থেকে বারবার আপনার নামই নিচ্ছে। আপনি ওনার কি হন? আমি পেশেন্টের হাজব্যান্ড। নার্স এই শুনে হালকা হেসে বলে উঠল, ওহ, তবে আপনি খুব লাকি এমন ওয়াইফ পেয়ে। জ্ঞান ফিরে থেকে শুধু আপনারই খুঁজে যাচ্ছে। আপনি ভিতরে যান, কথা বলুন। রাজ ঈশানকে বলল। ভাইয়া আপনি ভিতরে যান। ঈশান সাথে সাথে কেবিনে ঢুকলো। আইজা ঈশানকে দেখা মাত্রই দুহাত বাড়িয়ে কেঁদে উঠল। ঈশান আইজার দিকে এগিয়ে এসে দাঁড়ালো যাতে আইজা বসা অবস্থা থেকে জড়িয়ে ধরতে পারে। আইজা ঈশানকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে? আমার কাছে কাছে থাকবে। ঈশান আইজার চুলে হাত বুলিয়ে দিতে দিতে নরম সুরে শোধালো, কাছাকাছি থাকবো, তোর থেকে ধরে যাবো না, তবুও কাঁদিস না, তোর কান্না যে আমার সহ্য হয় না। আইজা ঈশানের কথা শুনে চুপচাপ ঈশানকে জড়িয়ে ধরে রইল। এমন সময় একজন ডক্টর আর সেই নার্সটা কেবিনে ঢুকলো। ডক্টর এগিয়ে এসে আইজাকে দেখলেন। নার্সটা ডক্টরের কথা আইজার হাতের স্যালাইনের সুই খুলে ফেলল। আইজা চোখ বন্ধ করে ঈশানের হাত ধরে রইল। ডক্টরটি ঈশানকে বললেন, পেশেন্টের জ্ঞান ফিরেছে, সবই ঠিক আছে। এখন কি ওনাকে এখানে রাখবেন নাকি বাড়িতে নিয়ে যাবেন? বাড়িতে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে কি কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে না। ঔষধ দেওয়া হয়েছে, ব্যান্ডেজ করা হয়েছে। এখন বাড়িতে নিয়ে রাখলেও সমস্যা হবে না। ঈশান সম্মতি জানিয়ে বলল, তাহলে পেশেন্টকে বাড়িতে নিয়ে যেতে চাই।
এর মাঝে ঈশানের ফোন বেজে উঠল। ঈশান ফোন বের করে দেখল তার ছোট আম্মু কল দিয়েছে। ঈশান কল রিসিভ করলো। ওপাশে থেকে মাহমুদা চৌধুরী অস্থির কণ্ঠে বললেন, শান, তোরা কই? বাড়িতে ফিরবি না নাকি? হুম, ছোট আম্মু আসছি আমরা। ঠিক আছে, আয়। আর আয়জা কোথায়? ছোট আম্মু ওই এখানেই, তুমি চিন্তা করো না, আমরা আসছি। আয়। ঈশান আর আইজা রাজের গাড়িতে করেই বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে মাহমুদা চৌধুরী দুজনের জন্য অপেক্ষা করছিলেন। দুজনকে দেখা মাত্রই তিনি দৌড়ে এগিয়ে গেলেন। মাহমুদা চৌধুরী আইজাকে ধরে অস্থির কণ্ঠে বললেন, এই, তোদের এই অবস্থা হলো কি করে? এত ব্যথা কি করে পেলি? আজও গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল? ঈশান কিছু বলতে নেবে ঠিক তখন আইজা ঈশানের হাত ধরে কিছু বলতে না করল। এরপরে আইজা তার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, মা, আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট হতো না, সানি গাড়ি চালাচ্ছিল। কিছু দূর আসার পরে আজ আমি ড্রাইভ করতে বসেছিলাম। এরপরে আমি গাড়িটা নিজের নিয়ন্ত্রণে আনতে পারিনি, তাই আজ অ্যাক্সিডেন্ট হয়েছে। তবে আজ শান না থাকলে তোমার মেয়েকে আর দেখতে পেতে না। এই শুনে মাহমুদা চৌধুরী ছলছল চোখে ঈশানের দিকে তাকিয়ে বলে উঠলেন, শান, তুই জানতি না ও ড্রাইভ করতে পারে না? তাহলে ওকে বসতে দিলে কেন? আমি না করেছিলাম, ও শোনো নেই। মাহমুদা চৌধুরী আর কিছু বললেন না, আইজাকে ধরে সোফায় বসালেন। এরপরে আইজাকে বললেন, কিছু খাবি এখন? না মা, কিছু খাবো না, রুমে যাব। মাহমুদা চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে বললেন, রুমে গিয়ে দেখ ঘুম আসে নাকি। একটু ঘুমাতে পারলে ভালো লাগবে। ঈশান আইজাকে কোলে তুলে নিয়ে ওপরে চলে গেল। এদিকে রাজ বাড়িতে এসে সাদতকে কল দিল। সাদত কল ধরতেই রাজ বলল, এই ভাই, তোরা কি শুরু করেছিস রে? সাদত হেয়ারি করে বলে উঠল, এই, তুই কি বলছিস? আমরা কি শুরু করেছি মানে? কি শুরু করেছি? রাজ বলে উঠল। তোরা কি আজকে শানের গাড়ি ব্রেক ফেল করে এসেছিস? সাদত হেসে বলল, তোকে তো সাথে নেইনি, তুই জানলি কি করে ভাই? রাজ দাঁত চেপে বলল। শান বলেছে। সাদত কপালে ভাঁজ এনে বলল। তোকে শান বলেছে মানে? তোর সাথে দেখা হয়েছিল? এরপরে রাজ একে একে সাদতকে সব বলল। সব শোনার পর সাদত চিন্তিত কণ্ঠে বলল, শোন, গাড়িতে ব্রেক ফেলটা অন্য একটা ছেলেকে দিয়ে করিয়েছি, আর কেউ গাড়িতে হাত দেয়নি। একটু দূরে দাঁড়িয়েছিলাম, শান আমাদের দেখেনি। এই শুনে রাজ বলল, তোরা আশেপাশে সিসি ক্যামেরা দেখে কাজটা করেছিলি। এখন শান যদি সিসি ক্যামেরা থেকে তোদের দেখতে পাই? এই শুনে সাদতের মাথায় আকাশ ভেঙে পড়ল। এখন সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, সেই পরিপ্রেক্ষিতে যদি ঈশান খোঁজ লাগিয়ে দুজনকে দেখতে পায় তাহলে এবার শান ওদের ছাড়বে না। পরদিন বিকালে ঈশান হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে নিজের রুমে চলে গেল। আইজার রুমে বিছানায় হেলান দিয়ে বসেছিল। ঈশানকে এমন হুড়মুড়িয়ে রুমে ঢুকতে দেখে বলে উঠল। কি হয়েছে? ঈশান দরজাটা লাগিয়ে কাভার্ডের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আইজা, কালকে আমাদের গাড়িটা ইচ্ছে করে ব্রেক ফেল করানো হয়েছিল। আইসা কপাল কুঁচকে বলে উঠল। ইচ্ছে করে, কিন্তু কে করাবে? ঈশান কাভার্ডে কাপড় চোপড়ের নিচে কিছু একটা খুঁজতে খুঁজতে বলল। সাদত আর আদনান করিয়েছে। একটা সিসিটিভি ক্যামেরা থেকে ওদের দেখতে পেয়েছে, সাথে একটা ছেলেও ছিল। এরপরে ঈশান একটা পিস্তল বের করে কাভার্ড বন্ধ করে আইজার কাছে ফিরে এলো। আইজা ঈশানের হাতে পিস্তল দেখে ভয়ার্ত কণ্ঠে বলে উঠল। এই পিস্তল বের করেছো কেন? এটা দিয়ে কি করবে? তুমি কি ওদের মারতে যাবে এখন? ঈশান চোখ মুখ শক্ত করে বলে উঠল। হ্যাঁ, আমি যাব, প্রয়োজন পড়লে দুজনকে আজ মেরে ফেলবো। আইজা বাধা দিয়ে বলে উঠল। না, তুমি ওদের মেরো না, বুঝিয়ে বলো, দেখবে শুনবে। ঈশান বিছানায় থেকে উঠে দাঁড়িয়ে রুমের দরজা খুলতে খুলতে বলল। অনেক বুঝিয়েছে, ওরা শোনোনি, আর তুই ঘুমিয়ে পড়িস। ঈশান এই বলে ঈশান চলে গেল। আইজার কোনো কথা শুনল না। আইজা ঈশানের এমন রাগ ভীষণ ভয় পাচ্ছে। এখন যে উঠে গিয়ে ঈশানকে আটকাবে তাও উঠতে পারছে না। ঈশান আজ সাদতের বাড়িতে না গিয়ে আগে আদনানের বাড়িতে গেল। আদনানের বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে ঢুকে সাদাত আসাদ মির্জাকে দেখে এগিয়ে গেল। আসাদ মির্জা ঈশানকে দেখে মনে মনে শঙ্কায় পড়ে গেলেন। ঈশান হুঙ্কার দিয়ে বলে উঠল। আপনার ছেলে কোথায়? আপনার ছেলেকে আমার সামনে আসতে বলুন। আসাদ মির্জা মনে মনে যা শঙ্কায় ছিলেন তাই হলো। নিশ্চয়ই তার ছেলে আবার কিছু করেছে, না হলে ঈশান এভাবে এখানে এসে ডাকার পা চড়ায়। তিনি মনে মনে বললেন, এত করে ছেলেকে বোঝালাম, এখন যে কি করেছে আল্লাহ ভালো জানে। এইবার যদি শানের মুখ থেকে ওর কোনো কুকর্মের কথা শুনি তাহলে ওকে আজ বাড়ি থেকে বের করে দেব।
আসাদ মির্জা ঈশানকে বললেন, শান, আন্নানকে কেন খুঁজছো? কেন খুঁজছি? আপনি আগে আপনার ছেলেকে ডাকুন, বলছি। আসাদ মির্জা হাই তুলে আদনানকে ডাকলেন। এর সাথে সাথে সাদমান নিচে এলো। সাদমান ঈশানকে দেখে খানিকটা ঘাবড়ে গিয়ে বলল। শান, তুমি এখানে? ঈশান সোফায় পায়ের উপর পা তুলে বসল। এরপরে কোমরের পেছনে থেকে পিস্তলটা বের করে সামনে রেখে বলল, হ্যাঁ, আমি। আর আপনার ভাই কোথায়? বাড়িতে আছে নাকি পালিয়েছে? সাদমান পিস্তল দেখে খানিকটা ঘাবড়ে গিয়ে বলল। আদনান বাড়িতে নেই। ঈশান সোজা গলায় বলল। আদনান বাড়িতে নেই মানে? ও বাড়িতেই, ওকে ডাকুন। এমন সময় আদনান সিঁড়ি দিয়ে নিচে নামলো। ঈশান সাদমানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে উঠল। আপনার ভাই বাড়িতে ছিল না, এখন কি আকাশ থেকে নামলো? সাদমান মাথা নত করে দাঁড়িয়ে রইল। আসাদ মির্জা ঈশানকে বললেন। শান, কি হয়েছে? ঈশান আসাদ মির্জার প্রশ্নের উত্তর না দিয়ে ফোন বের করলো। এরপরে সেই সিসি ক্যামেরার ফুটেজটা আসাদ মির্জাকে দেখালো। আদান এক কোণে দাঁড়িয়ে আছে, মনে মনে ভয় হচ্ছে কিন্তু বেশ সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। আসাদ মির্জা আদনানের দিকে তাকিয়ে ধমকে উঠে বললেন। আন্নান, এগুলো কি? কি বাবা? আসাদ মির্জা দাঁতে দাঁত চেপে বলে উঠলেন। এই সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট দেখতে পেলাম তুমি আর সাদ মিলে একটা ছেলেকে দিয়ে শানের গাড়ি ব্রেক ফেল করালে। আদনান দমে না গিয়ে বলল। বাবা কি বলছো তুমি? আমি কেন এমনটা করতে যাব? আসাদ মির্জা বললেন। তাহলে তোমাকে এই ফুটেজে দেখাচ্ছে কেন? ধরলাম কিছু করনি, তবে শান এখানে এসেছে কেন? আদনান কিছু বলবে তখন তাকে সাদমান হাত ইশারা করে চুপ করতে থাকলো। আসাদ মির্জা কি বলবেন ভেবে পাচ্ছেন না। এখন ঈশান যে আদনানকে কি করবে বলার বাহিরে। আসাদ মির্জা ঈশানের দিকে তাকিয়ে একটু নিচু স্বরে বললেন। আমাকে জানানোর পর আমি ওকে বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি, কিন্তু ও আবারও তোমার ক্ষতি করতে গিয়েছে। এখন তুমি আন্নানকে মেরে ফেললো, আমার আফসোস নেই। যে ছেলে তার বাবার কথার অবাধ্য হয় সেই ছেলেকে আমার কিছু বলার নেই। আদনানও চুপ হয়ে আছে, মনে মনে নিজেকেই বকছে কেন যে ওই সাদতের সাথে মিলে এমন একটা কাজ করতে গেল। এখন আশেপাশে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে, আর সেই সিসি ক্যামেরা না দেখে কাজ করাটাও তাদের মাথায় ছিল না। আদনান তার বাবার দিকে তাকালো। আসাদ মির্জা মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এরপরে আদনান সাদমানের দিকে তাকালো। সাদমান ইশারা করে বলল। শানের কাছে মাপ চাইতে। আদনানের অনিচ্ছা থাকা সত্ত্বেও এখন ঈশানের কাছে মাফ চাইতে হবে। মাফ চাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই। সাদমান আবারও ইশারা করলো আদনানকে। ঈশান নিরেট কণ্ঠে বলে উঠল। দুলা ভাই, আপনি ইশারা করে বাদ দিয়ে ডিরেক্ট বললেই তো পারেন। সাদমান এগিয়ে এসে বলে উঠল। শান, এবারের মতো ওকে কিছু করো না। আমরাও বুঝতে পেরেছি ও কত বড় অপরাধ করেছে। ঈশান সাদমানের দিকে গরম চোখে তাকিয়ে বলল। আপনি শুধু অপরাধ বলে ওকে ছেড়ে দিতে বলছেন। ও আর সাউথ যা করেছে এই পর্যন্ত আমি শুধু ছেড়ে দিয়েছি, কিন্তু আজ আমি তো ওকে ছেড়ে দিতে আসিনি। আপনারা ভাবতে পারছেন আমরা যদি গাড়িটা থেকে না বের হতাম তাহলে কি হতো? ঈশানের এই কথা শুনে আসাদ মির্জা, সাদমান, আদনান তিনজনেরই মাথা নত করে রইল। এর একটু পরেই মির্জা বাড়িতে পুলিশ এলো। সবার বুঝতে বাকি রইল না পুলিশ কেন এসেছে। আসাদ মির্জা পুলিশের দিকে তাকিয়ে বললেন। আপনারা আমার ছেলেকে ধরে নিয়ে যান, আমি বাধা দেব না। ঈশান উঠে দাঁড়িয়ে পুলিশকে বলল। স্যার, এই ছেলেটা কালকে আমার গাড়িটা ব্রেক ফেল করিয়েছে। এই ছেলের সাথে আরও একজন ছেলে ছিল, তার নাম সাদত। সাদমান ঈশানের সামনে এসে বলল। শান, এবারের মতো ওকে ছেড়ে দাও। ওর হয়ে আমি কথা দিচ্ছি ও আর তোমাদের আশেপাশে যাবে না। তবু ওকে পুলিশে দিও না। আমাদের ফ্যামিলির একটা মান সম্মান আছে, প্লিজ শান। আদনান তার বড় ভাইয়ের আকুতি মিনতি দেখে খানিকটা রেগে গিয়ে মনে মনে বলল। দোষ করেছি আমি, শাস্তি পেলে আমি পাবো, তাও শানের কাছে নিচু হতে হবে কেন? ঈশান পুলিশদের সাথে যেতে বলল। পুলিশরা চলে গেল। এরপরে ঈশান আদনানের সামনে এসে বলল। ভাই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। যা ঝামেলা আছে সবই আইজাকে নিয়ে। দেখ ভাই, এখন তো আইজা আমার বউ। এখন তুই আর সাদত ওকে হাজার চাইলেও তো পাবি না। তাহলে এখন তোরা শুধু শুধু আমাদের পেছনে পড়েছিস কেন? আর বিষয়টা শুধু আমি আর আইজা জানি, আমার বাবা আর ছোট আপু জানে না। আমি দেখে কিছু বলিনি, কিন্তু আমার গার্ডিয়ান জানতে পারলে তোকে ছাড়বে না। তুই আর এসব জড়াস না। আসাদ মির্জা আদনানের দিকে রাগী চোখে তাকিয়ে ঈশানকে বললেন। বোঝাও ওকে, যদি একটু বোঝে। আর এই ছাদের ভুট্টা ওর মাথা থেকে ছাড়াও। আবার ওকে বন্ধু বানিয়েছে জন্যই আজ
ওর এই অবস্থা। এই বলে তিনি সিঁড়ির দিকে এগিয়ে গেলেন, আবার পেছন ফিরে আদনানকে বললেন, শোনো, আমার অনুভূতি ছাড়া তুমি বাইরে যাবে না, আর যদি যাও তাহলে এই বাড়ি থেকে চলে যাবে। আমার সয় সম্পত্তির কানা করিও তুমি পাবে না। আদনানকে এই বলে তিনি সাদমানকে বললেন, সাদমান, তুমি একটু তোমার ভাইটাকে বোঝাও। বাবা, আমি ওকে বোঝাবো। তুমি এখন রুমে গিয়ে একটু রেস্ট নাও, না হলে শরীর খারাপ করবে। আসাদ মির্জা সিঁড়ি বেয়ে ওপরে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বললেন, আমাকে নিয়ে ভাবতে হবে না। যদি ভাবতে তাহলে আজ তোমার ভাইয়ের কারণে বাড়িতে পুলিশ আসতো না। ঈশান পিস্তলটা হাতে নিয়ে কোমরের পিছনে গুজে উঠে দাঁড়ালো। সাদমান ঈশানের দিকে এগিয়ে এসে বলল, শান, এগুলো প্লিজ আইজার বাবা মাকে বলো না, ওনারা জানলে সত্যি ঝামেলা হবে। ঈশান বাড়িতে ফিরে রুমে এসে দেখলো আইজা ঘুমিয়ে পড়েছে। আইজাকে এক নজর দেখে খাবার খেতে চলে গেল। মাহমুদা চৌধুরী খাবার টেবিলে বসেছিলেন ঈশানের জন্য। ঈশান খাবার খেয়ে রুমে চলে এলো। আইজা তখনও ঘুমিয়েছিল। ঈশান দরজা লাগিয়ে আইজার পাশে এসে শুলো। আইজার মুখপানে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপরে আইজার গালে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। আইজা ঈশানের স্পর্শ পেয়ে নড়ে চড়ে উঠে ঈশানকে ঘেঁষে শুলো। ঈশান এতে মুচকি হেসে আইজাকে বুকে জড়িয়ে নিয়ে বলল, কিরে, আমাকে রেখে এত ঘুমিয়ে মজেছিস কেন? ওঠ না, একটু একটু চুমু খাবো। এই শুনে আইজা মুচকি হাসল। তবুও বুঝতে দিল না সে জেগে আছে। এদিকে ঈশানেরও বুঝতে বাকি নেই আইজা জেগে আছে। ঈশান বাঁকা হেসে বলে উঠল, আচ্ছা দেখ, তোর পেটে তেলা পোকা। এই শুনে আইজা ধপ করে উঠে বসল। এরপরে অস্থির হয়ে জামা ঝাড়া দিতে দিতে বলল, কোথায় তেলাপোকা? ফেলে দাও তো। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল। ওই দেখ, মাথা উঠেছে। আইজা মাথায় চুলে হাত দিয়ে ঝাড়া দিয়ে বলল, কোথায় তেলাপোকা? একটু উঠো না, দেখো না তেলাপোকা কোথায়, ফেলে দাও। ঈশান আয়েশি ভঙ্গিতে শুয়ে রইল। আইজা অস্থির হয়ে একবার জামা ঝাড়া দিচ্ছে, আবার মাথার চুল ঝাড়া দিচ্ছে। মিনিট পাঁচেক পর ঈশান আইজাকে বলে উঠল, আইসা তেলা পোকা চলে গিয়েছে, এখন আয় শুয়ে পড়। আইজা নড়া চড়া থেমে স্থির হয়ে বসল। এরপরে ঈশানের দিকে তাকিয়ে বলে উঠল, তেলাপোকা চলে গিয়েছে? চলে গিয়েছে, এখন শুয়ে পড়। আইজা ঈশানের ওপর থেকে কমফোর্টার উঠিয়ে দেখলো কোথাও তেলাপোকা আছে কিনা। এই দেখে ঈশান হেসে বলল, তোর কি মনে হয় তেলা পোকা আমার বুকে এসে শুয়ে থাকবে? শুয়ে থাকতেও পারে। আমাকে দেখতে দাও। ঈশান ঠোঁট কামড়ে হেসে বলল, তোর শার্টটা খুলে দিই, ভালো করে দেখ। আর তুই দেখতে চাইলে আমার কোনো অসুবিধা নেই, আর তুই যদি চাস আমি। ঈশান আর কিছু বলল না। আইজা লজ্জা পেয়ে সাথে সাথে ঝাড়ি মেরে বলল, এ সরো তো, আজে বাজে কথা বলবে না। তেলাপোকা কি আর জায়গা পাবে না লুকাতে, যে তোমার জামা কাপড় খুলে দেখতে হবে? তুই তো তেলা পোকা থেকে ভয় পাস, আর তেলা পোকা যদি আমার জামা কাপড়ের ভিতরে লুকিয়ে থাকে, এরপরে তুই যদি আমাকে জড়িয়ে ধরে ঘুমাস, তখন তোকে যদি তেলা পোকায় ধরে, তখন কি করবি? এর থেকে ভালো আগে থেকে দেখে নে কোথায় তেলা পোকা আছে। আইজা পুরো কম্পিউটার পেঁচিয়ে চুপচাপ বসে রইল। মিনিট পাঁচেক এইভাবে বসে থাকার পরে ঈশান মনে মনে বলল, বউকে একটু কাছে আনার জন্য তেলাপোকা আনলাম, আর এখন দেখি বউই আমার থেকে দূরে বসে আছে। এই বলে ঈশান আইজাকে ধমকের সুরে বলল, এই শুয়ে পড় তো। না, শুয়ে পড়বো না। কেন? আগে তেলাপোকা বের হোক, তারপর আমি শুবো। তেলা পোকা আর বের হবে না, আমি শয়তানি করেছি, এখন এসে শুয়ে পড়। সত্যি শয়তানি ছিল? হুম। আইজা ঈশানের কাছে এসে শুয়ে পড়ল। ঈশান আইজাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, তুই বুঝিস না আমি কেন শয়তানি করি? আইজা নিরেট কণ্ঠে বলে উঠল। কেন শয়তানি করো? ঈশান আইজার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, তোকে একটু কাছে পড়া সে শয়তানি করি। আইজা মুচকি হাসল। ঈশান নেশালো কণ্ঠে বলল, আইজা শোন না। কি বলো? ঈশান আগের ন্যায় বলে উঠল। আমার একটা বাচ্চা চাই, বেশি না, একটাই। আইজা লজ্জা ঈশানের বুকে মুখ লুকালো। ঈশানের কথা শুনে তার কান দিয়ে এখনো গরম ধোঁয়া বের হচ্ছে। ঈশান আইজার কোমর ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, কি রে, দেবে না? বেশি না, একটাই চাই। আইজা মাথা নাড়িয়ে কাপা গলায় বলে উঠল। ঠিক আছে। ঈশান মুচকি হাসল। এরপরে আর কিছু বলল না। আরও একটি নতুন ভোরের সূচনা। সূর্যের সোনালি কিরণ পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ছে। আইজা ড্রেসিং টেবিলের সামনে চুলে বসে নিজেকে পরিপাটি করে তুলছে। ঈশান ঘুমিয়ে আছে। আইজা খুশি মনে ঈশানের দিকে এগিয়ে এসে বসল। ঈশানের মুখপানে এক ধ্যানে তাকিয়ে রইল।
ঈশানের দিকে তাকিয়ে থাকতে থাকতে রাতের কথা মনে পড়ল। আইজা নিজে নিজেই লজ্জা পেয়ে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। এরপরে খুশি মনে রুম থেকে বেরিয়ে গেল। আইজা কিচেনে এসে মাহমুদা চৌধুরীর সাথে রান্নার কাজে হাত লাগালো। মিনিট 20 পর ঈশান নিচে নামলো। আইজা আর চোখে ঈশানের দিকে তাকিয়ে আবার কাজে মনোযোগ দিল। ঈশান সোফায় না বসে ধীর পায়ে কিচেনে এগিয়ে গেল। এরপরে মাহমুদা চৌধুরীকে বলল, ছোট আম্মু, আজ আমি আর আইসা দুজন মিলে রান্না করি। আকস্মিক ঈশানের মুখে এমন কথা শুনে মাহমুদা চৌধুরী ঈশানের দিকে তাকালেন। এরপরে হালকা হেসে বললেন, তুই আর আয়জা রান্না করবি? হুম, আজ দুজনে রান্নাটা করি। না বাবা, তোদের আমি রান্না করতে বলবো না, হাত রাত পুড়িয়ে ফেলবি। এর থেকে তুই অন্য কোনো কাজ কর, আমি আর আয়জাই রান্নাটা করি। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, ছোট আম্মু, আমরা কি এখনো ছোট রয়েছে যে রান্না করতে গিয়ে হাত পড়িয়ে ফেলবো? তুমি আজ চলে যাও, আমরা রান্না করে নেব। আর তুমি চিন্তা করো না, আইসা তো আছে। আয়জাই তো রান্না করতে পারে না, তুই ওকে নিয়ে রান্না করবি? এই শুনে আইজা রেগে গিয়ে বলল, মা আমি রান্না ভালো পারি, তুমি মিথ্যে বলছো কেন? এই শুনে ঈশান আইজার দিকে তাকিয়ে মনে মনে হাসল। ঈশানের কথায় মাহমুদা চৌধুরী চলে গেলেন। ঈশান আয়েশি ভঙ্গিতে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আইজাকে দেখছে। আইজা ঈশানের কাছে এসে বলল, তুমি মাকে চলে যেতে বললে কেন? আর এখন এইভাবে দাঁড়িয়ে আছো কেন? রান্না করো। ঈশান গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল। কে রান্না করবে? আইজা কোমরে হাত রেখে বলল। ঈশান হেয়ালির স্বরূপ বলে উঠল, কেন তুমি করবে? আইজা রেগে গিয়ে বলল, আমি রান্না করতে পারি না, তুই কর। পারো না মানে? তাহলে মাকে চলে যেতে বলে কেন? ঈশান হেসে বলল, তোকে কাছে থেকে দেখতে ছোট আম্মুকে চলে যেতে বলেছে। কি? আমাকে দেখতে? হুম, তোকে তো এখন ডাকলে তুই যেতি না, তাই ছোট আম্মুকে এখানে থেকে সরিয়ে দিলাম। তাহলে এখন রান্না করবে কে? আমার রান্না ভালো হয় না। ঈশান বাঁকা হেসে বলল। রান্না তুই করবি, একটু ঝাল হলে হবে, তবুও তুই করবি। এই শুনে আইজা রেগে অন্যদিকে ঘুরে মনে মনে বলল, আজ আর রান্না খারাপ হলেও আমার চিন্তা নেই। মাকে বলবো আমি রান্না করিনি, তোমার মেয়ের জামাই রান্না করেছে। আইজা সবজি কাটছে আর একটু পরপর ঈশানের দিকে আর চোখে তাকাচ্ছিল। এই দেখে ঈশান বলল, আর চোখে দেখাচ্ছিস কেন রে? ভালো করে তাকিয়ে দেখ, তোর সামনেই তো আছে। আইজা চোখ পাকিয়ে তাকালো। সাথে সাথে ঈশান বলল, না, দেখতে হবে না, কাজ কর। আইজা বিড়বিড় করে ঈশানকে বকতে বকতে সবজি কাটতে লাগলো। এমন সময় ঈশানের ফোনে কল আসলো। ঈশান ফোন রিসিভ করে কিচেন থেকে বেরিয়ে গেল। এই দেখে আইজা বিড়বিড় করে বলল, ফোন এসেছে আর আমাকে রেখে কেটে পড়লো। আর মাকে বললো দুজনে একসাথে রান্না করবে। মিনিট 5 পর ঈশান আবারও কিচেনে এলো। আইজা আইবার তাকালো না। ঈশান আইজার কাছে এসে মুখে হাসি রেখে বলল, আইজা, তোকে একটা খুশির খবর দেওয়ার আছে। আইজা গম্ভীর কণ্ঠে বলল, কি খুশির খবর? কালকে বাবা মা ফিরে আসছে। এই শুনে আইজা তৎক্ষণাৎ পেছন ফিরে বলল, কি বলে, সত্যি ফিরে আসছে? হুম, বাবা বললো মাকে নিয়ে কালকে ফিরে আসবে। তুই থাক, আমি ছোট আম্মুকে বলে আসি। ঠিক আছে। আইজা ঈশানের যাওয়ার পানে তাকিয়ে হাসল। অনেকদিন পরে ঈশানকে এমন খুশি দেখাচ্ছে। ঈশান এতদিন নিজেকে যতই হাসি খুশি দেখিয়েছে, সেটার মধ্যে তেমন একটা শান্তি ছিল না। আজ মায়ের ফিরে আসার খবর পেয়ে অনেক খুশি হচ্ছে। আমেনা চৌধুরী ফিরে আসার খবর পেয়ে ঈশিতা বিকেলে ঈশানদের বাড়িতে চলে এলো। ঈশিতা বাড়িতে ঢুকে প্রথমে মাহমুদা চৌধুরীকে দেখে বলল, ছোট মামুনি ভালো আছো? মাহমুদা চৌধুরী হেসে বললেন, হ্যাঁ ভালো আছি, তুই এসেছিস, আয় আয়। ঈশিতা এগিয়ে এসে মাহমুদা চৌধুরীর পাশে বসে বলল, আম্মু বললো কালকে নাকি বড় মামুনি বাড়িতে ফিরে আসবে, তাই আমি আজকেই চলে এলাম। ও, আপা দুলা ভাই আসলো না কেন? আব্বু আম্মু কালকে আসবে। ও, ভালো হয়েছে তুই আজকে এসেছিস। শোনো মামুনি, আমি কিন্তু এবার অনেক দিন থাকবো। মাহমুদা চৌধুরী হেসে বললেন। থাক। এর মাঝে আইজা সিঁড়ি দিয়ে নেমে এলো। ঈশিতা আইজার দিকে তাকালো। আইজার শাড়ি পরছে যা দেখে ঈশিতা সাথে সাথে বলে উঠল, কি রে, তুই শাড়ি পরেছিস কেন? কোথাও ঘুরতে যাবি নাকি? আইজা হেসে বলল, না, কোথাও ঘুরতে যাব না। তাহলে শাড়ি পরেছিস কেন? আইজা কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। এমন সময় ঈশিতা মাহমুদা চৌধুরীকে বলে উঠল। মামুনি, শান ভাইয়া কোথায়? মাহমুদা চৌধুরী বললেন, অনেকক্ষণ হলো, ওকে তো দেখছি না, তুই আয়জার কাছে শোন ও কোথায় আছে। ঈশিতা আইজার দিকে তাকিয়ে বলল, আজ আর শান ভাইয়াকে দেখেছিস?
দেখেছি। শান ভাইয়া কোথায়? উনি নিজের রুমে আছে। ঈশিতা মাহমুদা চৌধুরীকে বলল। মামুনি, আমি একটু শান ভাইয়ার সাথে দেখা করে আসি। ঠিক আছে, যা। এই শুনে আইজা তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে বলল, দেখ আমাকে রেখে কার কাছ থেকে অনুমতি নিচ্ছে। তুই শুধু যা, আমি আসছি। তোকে আজকে দেখাবো আমি শানের কি হই। ঈশিতা চলে গেল। আইজা মাহমুদা চৌধুরীর কাছে এসে বলল। মা, তুমি ওকে শানের সাথে দেখা করতে যেতে দিলে কেন? মাহমুদা চৌধুরী বললেন। ও কতদিন পরে এসেছে, তাই শানের সাথে দেখা করতে চাইছে, এতে আটকাবো কেন? আইজা রেগে গিয়ে বলল। আমার ওকে ভালো লাগে না মা। এই বলে আইজা রাগে গট গট করে ওপরে চলে গেল। ঈশিতা ঈশানের রুমে এসে দেখল ঈশান বিছানায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। ঈশিতা ঈশানের দিকে এগিয়ে যেতে যেতে বলল। ভাইয়া ভালো আছো? ঈশান ল্যাপটপ থেকে মাথা তুলে ঈশিতার দিকে তাকালো। এরপর ল্যাপটপ পাশে রেখে ঈশিতাকে বলল। হুম, ভালো আছে। তুই কেমন আছিস? ভালো। কখন এলি? এখনই এসেছি। ফুপি আসেনি? না, আম্মু আর আপু কালকে আসবে। ও, আয় বস। ঈশিতা ঈশানের থেকে একটু দূরত্ব নিয়ে বসল। এর মাঝে ধপ করে আইজা রুমে ঢুকলো। ঈশান আর ঈশিতাকে হেসে হেসে কথা বলতে দেখে আইজা কটমটে দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। ঈশান আইজার এই তাকানোর কারণ বুঝেও না বোঝার ভান করে আইজাকে বলল। আইজা, যা তো, আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আয়। আইজা দাঁত চেপে বলল। ঈশিতা, তুই কি কফি খাবি? ঈশিতা ঈশানের দিকে তাকিয়ে হেসে বলল। ভাইয়া যখন বলেছে তাহলে কি না করা যায়। এই শুনে আইজা বড় বড় পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। কিচেনে এসে দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে চলে গেল ঈশানের রুমে। আইজা কফির ট্রেটা ঈশিতার সামনে ধরল। ট্রে থেকে ঈশিতা একটা কফির মগের দিকে হাত বাড়ালেই আইজা বলল। এটা না, তুই পাশেরটা নে। ঈশিতা অন্য কাপটাই নিল। আইজা ঈশিতার সামনে থেকে ট্রে এনে ঈশানের সামনে এসে দাঁড়ালো। এরপরে নিজে হাতে কফির কাপ তুলে ঈশানের হাতে দিল। ঈশান কফিতে চুমুক দিয়ে আইজাকে বলল। আইজা, কফি এমন হয়েছে কেন? সব তো ঠিকই দিয়েছি। ঈশান কফির কাপটা আইজার দিকে এগিয়ে দিয়ে বলল। একটু খেয়ে দেখ। আইজার সাথে সাথে বলে উঠল। খেয়ে দেখতে হবে না, আমি টেস্ট করে দিয়েছি। ঈশান যা শুনতে চাচ্ছিল তা আইজা বলে দিয়েছে। ঈশানের যারা আছে তার কফি আইজা না খেয়ে থাকতে পারবে না। এদিকে ঈশিতা বিষয়টা নিয়ে তেমন কোনো ভ্রুক্ষেপ করল না। ভেবেছি কফি বানাতে হয়তো টেস্ট করেছে। ঈশানের মাথায় শয়তানি বুদ্ধি আসলো। এখন ঈশিতাকে একটু জ্যালাস ফিল করাবে। ঈশান আবারও কফির মগটা আইজার দিকে এগিয়ে দিয়ে বলল। কফিটা ঠিক নেই, একটু খেয়ে দেখ। ঈশান কি করতে চাইছে আইজা বুঝতে পেরে কফির মগটা হাতে নিয়ে দুই চুমুক খেয়ে বলল। কফি তো ঠিকই আছে, আমার কাছে তো অন্যরকম লাগছে না। ঈশান আইজার হাত থেকে কফির মগটা নিয়ে নিজেও সেই কফিতে চুমুক দিয়ে বলল। হুম, এবার ঠিক আছে। এই দেখে ঈশিতা রীতিমতো চমকে গেল। সাথে সাথে ঈশানকে বলল। ভাইয়া, তুমি ওর খাওয়া কফিটা খেলে কি করে? আর আইজা, তুই বা ভাইয়ার কফিটা খেলি কেন? এই শুনে ঈশান ঈশিতার দিকে তাকিয়ে বাঁকা হেসে আইজাকে একটানে নিজের কোলের ওপর বসালো। আইজাকে ঈশানের কোলে দেখে ঈশিতা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলল। ভাইয়া, তুমি আইজাকে খুলে বসালে কেন? ঈশান হেসে বলল। তুই বললি কেন আমি ওর খাওয়া কফি খেয়েছি, আর ও কেন আমার খাওয়া কফি খেলো। দেখ, ও আমার চাচাতো বোন হয়, তাই ও আমার কথায় এমন একটু একটু কফি খেতেও পারে, আবার আমার কোলে বসতেও পারে। ঈশিতা কেমন কৌতূহল নিয়ে তাকিয়ে রইল। আবার দুজনকে এভাবে দেখে লজ্জাও লাগছে। ঈশিতা কোনো কথা না বলে কফির মগটা ল্যাম্প টেবিলে রেখেই চলে গেল রুম থেকে। ঈশিতা চলে যেতেই আইজা ঈশানকে বলল। তুমি ওর সামনে আমায় কোলে কেন নিলে? ওকে দেখানোর জন্য কোলে নিয়েছে। এখন ছাড়ো, আমায় উঠতে দাও। এবার ঈশিতা চলে আসবে আবার। ও এখন আর এই রুমে আসবে না, তুই বসে থাক। কিন্তু কোনো কিন্তু নয়। আইজাকে ঈশানের কোলে বসে থাকতে দেখার পর থেকে ঈশিতা কেমন একটা গুমট বেঁধে রয়েছে। কোনোভাবেই মাথায় ঢুকছে না তার। এখানে এসেছে থেকে দেখছে আইজা কোনো কারণ ছাড়াই শাড়ি পরেছে। আবার ঈশানের সাথে ঈশিতা এগুলো নিয়ে ভাবতে ভাবতে মাহমুদা চৌধুরী ডাকতে নিন রাতের খাবার খাওয়ার জন্য। ঈশিতা এই নিয়ে আর না ভেবে চলে গেল মাহমুদা চৌধুরীর সাথে। ঈশিতা খাবার টেবিলে এসে দেখল শুধু ঈশান এসে বসে আছে, আইজা এখানে নেই। ঈশিতা গিয়ে ঈশানের পাশাপাশি চেয়ারে বসল। মাহমুদা চৌধুরী খাবার বেড়ে দিলেন দুজনকে। এর কিছুক্ষণ পরেই মাহমুদা চৌধুরী ঈশানকে বললেন। শান আইজা কোথায় রে? খেতে এলো না। আসবে একটু পরে। ঈশিতা খেতে খেতে ভাবল। শান আর আইজার মধ্যে কিছু চলছে।
কারণ শানকে না পেলে আয়জা বলে দেয় শান কোথায় আছে, আবার আয়জা না শান কোথায় আছে, আবার আয়জাকে না পেলে শান বলে দেয় আয়জা কোথায় আছে। ঈশান আর চোখে ঈশিতার দিকে তাকালো, এরপর মনে মনে বলল। তুই ভাবতে থাকলে আমাদের এখন বিয়ে হয়ে গিয়েছে। ঈশান খাওয়া শেষ করে রুমে চলে গেল। ঈশিতা রুমে না গিয়ে ড্রয়িং রুমে বসে মাহমুদা চৌধুরী খাবার খেয়ে রুমে চলে গেলেন। এর কিছুক্ষণ পরে আইজা নিচে নামলো। ঈশিতা আইজার দিকে তাকিয়ে দেখছে। আইজা খাবার টেবিলে বসতে বসতে ঈশিতাকে বলল। ঈশিতা, খাবার খেয়েছিস? আইজা নিজের মতো খাবার বেড়ে খাওয়া শুরু করলো। এর মাঝে ঈশিতা আইজাকে বলল। আয়জা, তোকে একটা কথা বলবো? হ্যাঁ, বল। আয়জা, তুই কি শান ভাইয়ের সাথে প্রেম করছিস? আইজা স্বাভাবিকভাবে বলল। তোর যা কথা, আমি কেন শান ভাইয়ের সাথে প্রেম করব? দেশে কি আর ছেলের অভাব নেই নাকি? ঈশিতা তৎক্ষণাৎ বলল। তাহলে তখন তুই শান ভাইয়ের কফি খেলি কেন, আর শান ভাইয়ের কোলেই বসলি কেন? আইজা হেসে বলল। তুই শুনিসনি নাকি শান ভাইয়া কি বললো? সে তো বললো আমি তার চাচাতো বোন হই, তাই একটু একটু বসতেই পারি। শুনেছি, কিন্তু তোদের দিয়ে বিশ্বাস হচ্ছে না। সত্যি করে বলতো, তোরা প্রেম করছিস না তো? আইজা গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল। তুই জানিস না শান ভাইয়ার কি রাগ? আমি তার ওই রাগ টাগ নিয়ে ওনার সাথে প্রেম করতে পারবো না। আর আমার পেছনে কত ভালো ভালো ছেলে ঘুরছে, আমি সেই ছেলেদের রেখে কি শান ভাইয়ার মতো রাগী মানুষের সাথে প্রেম করব? এই শুনে ঈশিতা বুঝতে পারল আইজা আর ঈশানের মধ্যে কিছু নেই। ঈশিতা খুশি হয়ে সাথে সাথেই উপরে চলে গেল ঈশানের রুমে। ঈশান রুমেই শুয়েছিল। ঈশান ঈশিতাকে দেখে শোয়া থেকে উঠে বিছানায় হেলান দিয়ে বসে বলল। কে রে, তুই এখানে? ভাইয়া, তোমার সাথে কিছু কথা আছে। কি বল। ঈশিতা বিছানার এক কোণে বসে বলল। ভাই, আজকে কেমন একটা ঠিক লাগছে না। ঈশান কপালে ভাঁজ এনে বলল। মানে? ভাইয়া দেখছো, আয়জা কোনো কারণ ছাড়াই শাড়ি পরে ঘুরছে, মনে হচ্ছে বিয়ে হয়েছে। ঈশান ঈশিতার কথার সাথে তাল মেলাতে বলে উঠল। হ্যাঁ, তুই সত্যি বলেছিস, আমারও তাই মনে হচ্ছে। ভাই, একটু আগে আমি ওকে বলেছি তুই যে শান ভাইয়ার কাছাকাছি থাকিস, তুই কি শান ভাইয়াকে ভালোবাসিস নাকি শান ভাইয়ার সাথে প্রেম করছিস? ঈশান অবাকতর কণ্ঠে বলল। আইজা কি বলেছে? হাইজা বলেছে শান ভাইয়ার যে রাগ, এই রাগ নিয়ে তোমার সাথে প্রেম করবে না। আর বলেছে দেশে কি ছেলের অভাব নাকি যে তোমার মতো রাগী মানুষের সাথে প্রেম করবে, আর ওর পিছনে নাকি ভালো ভালো ছেলে ঘুরছে। এই শুনে ঈশানের খুব হাসি পাচ্ছে, কিন্তু ঈশিতার সামনে তার এখন হাসা যাবে না, তাই গম্ভীর হয়ে বলল। ওকে এরপরে কাছে পেলে ওর অবস্থা খারাপ করে ফেলবো। দেখবো ওর পেছনে ভালো ভালো ছেলে কোথা থেকে আসে। আর আমাকে রাগে বলেছে না, ওকে আসতে দে। এই শুনে ঈশিতা বলল। ভাইয়া, আবার কি মনে হচ্ছে ও মনে হয় লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, ওকে আমাদের ধরতেই হবে। ঈশান ভাবুক হয়ে বলল। ধরতে হবে। দুজনের কথার মাঝে আইজা রুমে ঢুকলো। ঈশান আইজাকে দেখে কঠোর হয়ে বলল। আইজা, এখানে আয় তো, তোর সাথে কথা আছে। আইজা গা ছাড়া ভাব নিয়ে ঈশানের পাশে গিয়ে বসল। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল। এই, তুই সবসময় শাড়ি পরে থাকিস কেন? আইজা জোর গলায় বলল। ভাইয়া, আমার স্বামী আমাকে শাড়ি পরে থাকতে বলে, তাই আমি সবসময় শাড়ি পরেই থাকি। এই শুনে ঈশিতা ঈশানকে বলল। দেখেছো ভাইয়া, আমি যা বলেছিলাম তাই হয়েছে। ও লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, এমনকি বিয়েও করেছে। ঈশান আইজার দিকে তাকিয়ে থমকে উঠল। আইজা, আমি কি শুনছি? তুই লুকিয়ে বিয়ে করে নিয়েছিস? বাড়িতে কেউ নেই, আর লুকিয়ে বিয়ে করে এখন স্বামীর নাম নিচ্ছিস। বাড়িতে কাউকে জানালি না, আর বাবা মা ছোট আব্বু আসুক, সবাইকে বলে দেবো তুই লুকিয়ে বিয়ে করেছিস। আইজা ঈশানের দিকে এগিয়ে নাটকীয় ভঙ্গিতে পড়ে উঠল। ভাইয়া, তুমি কাউকে বলো না। আসলে ভাইয়া, আমি যাকে লুকিয়ে বিয়ে করেছি সে কয়েকটা দিন পরে আমাদের বাড়িতে এসে আমায় নিয়ে যাবে। এই কয়েকটা দিন তুমি আমায় একটু সেভ করে রাখো না। আইজা এই বলে ঈশিতার দিকে এগিয়ে বলল। ঈশিতা, বোন আমার, তুই অন্তত আমার কষ্টটা বুঝে কাউকে কিছু বলিস না, নাহলে আব্বু আম্মু জানতে পারলে আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। আর তোমরা তো জানলেই সবটা, এখন কাউকে না বলে আমাকে না হয় একটু সাহায্য করো। আইজার নাটক দেখে ঈশানের বুক ফেটে হাসি পাচ্ছে। ঈশিতা আইজার হাত ধরে বলল। ঠিক আছে, আমরা তোকে সাহায্য করব। কি বলো ভাইয়া, কি বলো শান ভাইয়া? ঈশান মাথা নাড়িয়ে বলে উঠল। সাহায্য করব। আর আইজা তোর স্বামী না আসা পর্যন্ত তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে ভাইয়া।
কিছুক্ষণ পরেই ঈশিতা আইজাকে বলল। আইজা অসম্মতি জানিয়ে বলে উঠল। আমার রুমে, মানে তোর জন্য তো রুম দেয়া আছে। না, আজ আলাদা রুমে ঘুমাবো না, তোর সাথেই থাকবো। এই শুনে আইজা ঈশানের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। ঈশান সাথে সাথে ঈশিতাকে বলল। ঈশিতা, তুই অন্য রুমে ঘুমা, কারণ এখন তো আইজার বিয়ে হয়েছে আর রাতে ওর স্বামী ফোন দেয়। তুই ওর সাথে ঘুমালে ওদের তো প্রাইভেসি নষ্ট হবে। ঈশিতা, ভাইয়া একদম ঠিক বলেছে। আর তুই তো জানিসই নতুন কাপলদের মাঝে কি কি কথা হয়। ঠিক আছে, তাহলে আমি আবার রুমে গিয়ে ঘুমাবো। ঈশিতা কথা বলে চলে যেতেই আইজা রুমের দরজা লাগিয়ে দিল। এরপরে কোমরে শাড়ির আঁচল গুজে কিছু একটা খুঁজতে লাগলো। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল। কি খুঁজছিস? আইজার দাঁতে দাঁত চেপে বলল। ঝাড়ু খুঁজছি। তো ঝাড়ু দিয়ে কি করবে? আইজা মুখে হাসি এনে বলল। আমার স্বামীকে পেটাবো। কেন, তোর স্বামী আবার কি করলো? আমার স্বামী সুযোগ পেলেই অন্য নারীর সাথে কথা বলে, তাই তাকে আজ ঝাড়ু দিয়ে পেটাবো। ঈশান তৎক্ষণাৎ বলে উঠল। বউ, বিশ্বাস কর, আমি ওর সাথে আগে কথা বলিনি, ও আমার সাথে আগে কথা বলেছে। আমি দেখেছি। আর তুমি ওর সামনে বলে না কেন আমাদের বিয়ে হয়ে গিয়েছে? ঈশান বাঁকা হেসে বলল। ওকে বলে দিলে তো শয়তানি করা হবে না। আইজা ঈশানের সামনে এসে কোমরে হাত গুজে বলল। শয়তানি করো আর যাই করো, আমার কিন্তু ওকে ভালো লাগে না। আর তোমাকে যদি ওর সাথে কথা বলতে দেখি তাহলে আমি সত্যি সত্যি বলে দেবো আমাদের বিয়ে হয়ে গেছে। ঈশান কিছু বলবে এমন সময় তার চোখে পড়ল আইজার পেটের দিকে। আইজা কোমরে শাড়ির আঁচল গুজে রাখায় পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। ঈশানে এক ধ্যানে তাকিয়ে আছে। আইজা ঈশানের তাকিয়ে থাকা বুঝতে পেরে সাথে সাথে পেট ঢেকে নিয়ে সরে যেতে নিলেই ঈশান এক টানে আইজাকে নিজের কাছে এনে বলল। খুব তো স্বামী নিয়ে কথা বলছিলে, তাহলে এখন স্বামীকে দেখে দূরে যাচ্ছিস কেন? ঈশ্বরও তো, আমি তখন মিথ্যে স্বামী নিয়ে কথা বলেছি। আইজা উঠতে নিবে এমন সময় ঈশান আইজার শাড়ির আঁচল ধরে কাছে এনে বলল। তখন না হয় মিথ্যে স্বামী স্বামী করেছিস, এখন তাহলে একটু সত্যি স্বামীর কাছে আয়। বিকেল থেকে তোকে কাছে কাছে আনতে চেয়েছে, কিন্তু পারছি না। এখন আর তোকে ছাড়বো না, মানে ছাড়বো না। ঈশান আইজাকে কাছে এনে একটানে শাড়ি খুলতে নিলেই আইজা বলে উঠল। কি করছো? শাড়ি কেন খুলছো? ঈশান বাঁকা হেসে বলল। আজ খুব বউ বউ পাচ্ছে, বউকে কাছে পেতে ইচ্ছে করছে, তাই শাড়ি খুলছে। তুমি চিন্তা করিস না, সকালে আবার শাড়ি পরিয়ে দেব। আরও একটি নতুন ভোর। সকাল সকাল ঈশানের ঘুম ভাঙতেই আজকেও তার পাশে আইজা নেই। তৎক্ষণাৎ ঘুমের রেশ কেটে গেল। শোয়া থেকে উঠে বসল। আশেপাশে তাকিয়ে আইজাকে খুঁজতে লাগলো। এমন সময় আইজা রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল, হাতে কফির মগ। আইজা ঈশানের হাতে কফির মগ দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে আঁচড়াতে লাগলো। ঈশান আইজার পানে তাকিয়ে মুচকি হেসে বলল। ভেজা চুল বেঁধে রাখতে হবে কেন? আইজা খানিকটা লজ্জা পেয়ে বলে উঠল। ভেজা চুল নিয়ে মায়ের সামনে যেতে লজ্জা লাগছিল, তাই ভেজা চুল বেঁধে গিয়েছিলাম। ঈশান কফিতে চুমুক দিয়ে বাঁকা হেসে বলল। তাহলে চল না, আবার ভেজে আসে। আইজা পেছন ফিরল না, মুচকি হেসে ব্যালকনিতে চলে গেল। সন্ধ্যার পর রওশন চৌধুরী, নওশাদ চৌধুরী, আমেনা চৌধুরীকে নিয়ে বাড়িতে ফিরলেন। আমেনা চৌধুরী এখন প্রায় সুস্থ। তিনি ফিরে আসায় পুরো বাড়িতে খুশির রোল পড়ে গিয়েছে। তাকে সচক্ষে দেখে ঈশানের খুশির শেষ নেই। ঈশান নিজের মায়ের সাথে কারো কথা বলার সুযোগ দিচ্ছে না, নিজেই কথা বলে যাচ্ছে। আমেনা চৌধুরী সবার মাঝে আইজাকে খুঁজছেন। আইজা এখানে নেই, তাই তিনি ঈশানকে বললেন। শান, আইজা কোথায়? ওকে আমার সামনে আসতে বল, মেয়েটাকে অনেক দিন হয় দেখি না। ঈশান সিঁড়ির কাছে গিয়ে হাই তুলে আইজাকে ডাকলো। আইজার সাথে সাথে নিচে নেমে এলো। ঈশান আইজার হাত ধরে আমেনা চৌধুরীর সামনে নিয়ে দাঁড় করালো। আইজা আমেনা চৌধুরীকে জড়িয়ে ধরলো। আইজার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আমেনা চৌধুরী আইজার পিঠে হাত রেখে হেসে বললেন। কাঁদছিস কেন? আমি এসেছি তো। পাশে থেকে নওশাদ চৌধুরী বললেন। ভাবি, এবার সামলান মেয়েকে। এই মেয়ে মায়ের চেয়ে আপনার ভক্ত হয়েছে। আগে মেয়ে মনে করে সামলে গিয়েছেন, এখন ছেলের বউ মনে করে সামলাবেন। নওশাদ চৌধুরীর কথা শুনে ঈশিতা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সবার দিকে। আমেনা চৌধুরী নওশাদ চৌধুরীকে বললেন। আইজা কখনো ছেলের বউ হবে না, আমার মেয়ে ছিল, মেয়ের মতোই থাকবে। ঈশিতা মাহমুদা চৌধুরীর দিকে এগিয়ে ফিস ফিস করে বলল। মামুনি, ছোট মামা আর বড় মামুনি কি কি বলেছে এগুলো? মেয়ে মেয়ে আবার ছেলের বউ? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আয়জা আর শানের বিয়ে নিয়ে কথা বলছে ওনারা। কি? ওদের বিয়ে মানে? মাহমুদা চৌধুরী হেসে বললেন, ওদের বিয়ে কয়েকদিন আগেই পড়িয়ে রেখেছি আমরা সবাই, এখন শুধু অনুষ্ঠান করব। এই শুনে ঈশিতার মুখটা কালো হয়ে গেল। সাথে সাথে তাকালো ঈশান আর রাইজার দিকে। তার মানে কালকে রাতে তাকে দুজনেই মিথ্যে বললো বিয়ে নিয়ে। ঈশিতা আর ভাবতে পারছে না, বুক ফেটে কান্না আসছে তার। এখানে দাঁড়িয়েও থাকতে পারছে না, তাই সবার থেকে নিজেকে সরিয়ে নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। পেছন থেকে আমেনা চৌধুরী ঈশিতাকে ডেকে বললেন। ঈশিতা কোথায় যাচ্ছিস? ঈশিতা পেছন ফিরে নরম সুরে বলল, ভাবনি আমি রুমে যাচ্ছি, নিলয় ফোন দিয়েছে, ওর সাথে কথা বলে আসছি। ঠিক আছে, যা। ঈশিতা রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসল। ঈশানের জন্য কাঁদতে লাগলো। যাকে সে ভালোবেসেছিল সেই আজ অন্য কারো হয়ে গিয়েছে। ঈশানকে নিয়ে দেখা স্বপ্নগুলো সব এক নিমিষেই ভেঙে গেল। কিছুক্ষণ পরে ঈশিতার ফোনে কল এলো। ঈশিতা ফোনটা হাতে নিয়ে দেখলো নিলয় কল দিয়েছে। ঈশিতা চোখের পানি মুছে কল রিসিভ করলো। হ্যালো ঈশিতা, বড় মামুনি এসেছে। হ্যাঁ এসেছে। তুই কোথায়? আমি আব্বু আম্মু আসছি। আর এখানে এসে আমার সাথে একটু দেখা করিস, তোর সাথে কথা আছে। ঠিক আছে। ঘণ্টাখানিক পরে নিলয় এসে ঈশিতার রুমে নক করলো। ঈশিতা দরজা খুলে নিলয়কে ভেতরে এনে আবারও দরজা লাগিয়ে দিল। নিলয় বলল, ঈশিতা, তুই রুমে কি করিস? সবাই ড্রয়িং রুমে কথা বলছে, নিচে চল। ঈশিতা বিছানায় বসে বলল, তুই একটু বস, তোর সাথে কথা আছে। নিলয় ঈশিতার পাশে বসে বলল, বল। ঈশিতা নিরেট কণ্ঠে বলল, আইজার শান ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছে। কি? ওদের বিয়ে হবে কেন? কি সব কথা বলছিস তুই? আমি ঠিকই বলছি, কয়েকদিন আগে ওদের বিয়ের পুড়িয়ে রেখেছে, এখন বিয়ের অনুষ্ঠান করবে। তোকে কে বলছে? ছোট মামুনি বলেছে, আর বাড়ির সবাই বলা বলি করছিল। নিলয় ভাবুক হয়ে গেল। সে শুনেছিল আইজাকে সাদত ভালোবাসে। বিয়ে হলে সাদতের সাথেই তো হওয়ার কথা, তাহলে এখন শানের সাথে বিয়ে হলো কি করে? আর নিলয় জানে তার বোন শানকে ভালোবাসে। নিলয় অস্থির কণ্ঠে বলল, ঈশিতা, আইজার বিয়ে শায়নের সাথে হওয়ার কথা ছিল না? সাদত আইজাকে বিয়ে করতে চেয়েছিল। ঈশিতা ভ্রু কুঁচকে বলল, সাদাত? সাদত। রাজ বলেছিল সাদত আইজাকে ভালোবাসে, বিয়ে হলে সাদ্দাতের সাথেই হবে। সাদাতের সাথে হয়নি, আমার চোখের সামনে আইজার শান ভাইয়া। আমার কি মনে হচ্ছে জানিস, আমরা যখন ওদের বিয়েটা জানতে পারিনি, ঠিক তেমন সাদত হয়তো জানে না আইজা আর শানের বিয়ে হয়ে গেছে। কিছুক্ষণ পরে ঈশিতা বলল, সাদাতের নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ আছে। তাহলে কল দে। নিলয় সাদতের নম্বরে কল দিল। ঈশিতা নিলয়ের থেকে ফোনটা নিয়ে নিল। কয়েকবার রিং হওয়ার পরে সাদত কল ধরল। এপাশ থেকে ঈশিতা বলল, হ্যালো ভাইয়া, আমি ঈশিতা বলছি। ও, তুমি বলো। ভাইয়া, আপনাকে আয়জাকে ভালোবাসতেন, আর এদিকে আয়জার শান ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে, জানেন কি? সাদত ঈশিতার কথা শুনে মনে মনে বলল, এরা কোথা থেকে আসে ভাই? সাদত খানিকটা রেগে বলল, না, আমি জানি না। ভাইয়া, আমরা মাত্র জানলাম আয়জার শানের বিয়ে হয়ে গেছে, আর আমার ভাই নিলয় বলল আপনি নাকি ওকে ভালোবাসেন। সাদত বাঁকা হেসে বলল, তুমিও তো শানকে ভালোবাসতে। ঈশিতা এত কিছু বলল না। সাদত গম্ভীর কণ্ঠে বলে উঠল, আইজা আর শানের অনেক আগেই বিয়ে হয়েছে, আমি জানি। আর তোমরাও জানো না? আপনি জানতেন, তবু আয়জাকে শান ভাইয়ার হতে দিলেন? তুমিও তো জানলে। এখন শান যদি আইজার কাছ থেকে ভালো থাকে, তাহলে তুমি কি শানকে আটকাতে পারবে? ঈশিতা নিচু স্বরে বলল, না। এই শুনে সাদত বলল, তুমি যেমন পারবে না, আমিও পারবো না শানের থেকে আইজাকে আলাদা করতে। অনেক আলাদা করার চেষ্টা করেছি, পারিনি। এখন কিছু করতে গেলে বেঁচে থাকতে হিমশিম খেয়ে যাব। কিন্তু ভাইয়া, আমরা যে ভালোবাসলাম, এর বদলে কি কিছুই পাবো না? সাদত মনে মনে বলল, শানের আশা ছেড়ে দিলে অনেক কিছু পাবে। শুধু শান শান করো না। আমরা আইজা আইজা করেছি, তাই কিছু পাইনি। এই কথা মনে মনে আউড়িয়ে ঈশিতাকে বলল, অনেক কিছুই পাবে, শুধু শানকে ছাড়া। না ভাইয়া, আমি শানকে চাই। সাদত রেগে গিয়ে বলল, শানকে চাও? তাহলে আমাকে কল দিয়েছো কেন?
আর শান এখন আইজাকে বিয়ে করে নিয়েছে। এখন তোমার হবে কি করে? এখন হাজার চাইলেও তো শানকে পাবে না। ঈশিতা শক্ত গলায় বলল, শানকে পাবো না মানে? ওকে আমার করেই ছাড়বো। এতে আপনার সাহায্য লাগবে। সাদত বাঁকা হেসে বলল, যা করার একা একা করো, আমাকে টেনো না। আমি ওদের পথের কাটা হতে চাই না। না, আমি শানের থেকে আইজাকে আলাদা করতে চাই। আপনি না চাইলেও আমি চাই। এই শুনে সাদত মনে মনে বলল, চা আর বেশি করে চা, পাবি তো আর না। আমি তোকে চাওয়ার থেকে আটকাবো না। সাদত ঈশিতাকে বলল, তুমি যে শানকে চাইছো, শান তো তোমার হবে না। শুধু শুধু ওদের মধ্যে কেন ঝামেলা? ঈশিতা জোর গলায় বলল, আমি কি শানকে কম ভালোবাসি নাকি? তাহলে আমার হবে না কেন? আমি ভালোবেসে হোক আর ঝামেলা করেই হোক, শানকে আমার করবই। সাদত মনে মনে বলল, শানকে নিজের করবে? আগে শানের ধারের কাছে যেতে পারিস কিনা দেখ। সাদত গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, ঈশিতা, আমি এখন আইজা আর শানকে আলাদা করতে চাই না, আর তোমাকে সাহায্য করতে চাই না। তুমি এই বিষয় নিয়ে আমার সাথে আর কোনো কন্ট্যাক্ট করার চেষ্টা করো না। রাখছি। ঈশিতার উত্তর শোনার অপেক্ষাও করল না সাদত। তার আগেই ফোন কেটে দিল। পাশ থেকে আদনান বলল, কে কল দিয়েছিল রে? ঈশিতা। কি বললো? আইজা আর শানের মাঝে ঝামেলা বাঁধাবে? হুম। আদনান আয়সী ভঙ্গিতে বসে বলল, দেখ জল কত দূর গড়ায়। সাদত তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ভাই, আমরা কিছু করতে পারি না। আর ঈশিতা, শানও তো কম না, দেখিসনি কি হাল করে। ভাই, ঈশিতা নিজের মতো করে যা ইচ্ছে করে পারে করুক। আমরা চল, এই সুযোগ আমরা একটু ট্যুর দিয়ে আসি। চল। যদি ঘুরতে গিয়ে কোনো মেয়েকে ভালো লাগে, এরপর যদি প্রেম করতে পারি। আদনান হেসে বলল, তুই করবি প্রেম? দেখ আগে মেয়ে পাস নাকি। শোনা, চুপ করবি? আগে থেকে সব স্বপ্নগুলো ভেঙে দিস কেন রে? আদনান হেসে বলল, প্রেম করবি আমার কাছে, আর একটা মেয়ে আছে। মেয়েটার কোনো সমস্যা নেই, শুধু একটু কালো, নাকটা বোচা। সাদত দাঁত চেপে বলল, ওই মেয়ের সাথে তুই প্রেম করিস? আদনান আগের ন্যায় হেসে বলে, আমি করব না। তোর জন্য রেখে দিয়েছি নাকি তুই এখনো আইজার অপেক্ষায় বসে আছিস? সাদত রাগে কিছু বলল না। আদনান হেসে গান ধরল, প্রেম যে বোবা, প্রেম যে কালা, তাই প্রেমের এত জ্বালা, এই জ্বালায় পরাণ চলে রে। সাদত আদনানের দিকে চোখ রাঙিয়ে তাকালো। আদনান গাদ না বলে মেয়েলি হাসি দিয়ে বলে উঠল, তাহলে কোথায় ট্যুর দিবি? পরদিন বিকেলের দিকে আসাদ মির্জা, সাদমান আর ফাইজা চৌধুরী বাড়িতে এলো আমেনা চৌধুরীর সাথে দেখা করতে। আসাদ মির্জা আসতে চাননি, তবে দেখা করতে না এলেও ভালো দেখায় না। সন্ধ্যার দিকে আসাদ মির্জা চলে গেলেন, আর সবার জোড়াজুড়িতে সাদমান আর ফাইজা বাড়িতে থেকে গেল। এদিকে ঈশিতা কোনো দিক থেকে ঝামেলা তো দূর থাক, আইজা আর শানের আশেপাশেই যেতে পারছে না। আইজা তার মায়ের সাথে সব কাজবাজ শেষ দিয়ে রাত 9:30টার দিকে রুমে ঢুকলো। ঈশান ল্যাপটপ নিয়ে বিছানায় বসেছিল। আইজা রুমে দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকলো। শাড়িটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বের হলো। ঈশান ল্যাপটপ থেকে নজর সরিয়ে আইজার দিকে আর চোখে তাকিয়ে বলল, বলি, ঘরে স্বামী আছে, জানা নেই নাকি? আইজা হেসে বলল, স্বামীর কি জানা নেই তার বউ কাজ করলো? না হলে তো বউ তার স্বামীর কাছেই থাকতো। এই শুনে ঈশান বলে উঠল, বউ কি এখনো কাজ করছে নাকি, যে স্বামীর কাছে আসার কথা ভুলে গিয়েছে? আইজা মুচকি হেসে তৎক্ষণাৎ এগিয়ে এসে ঈশানের পাশে বসল। ঈশান আইজার কোমর ধরে নিজের কাছাকাছি এনে ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, অনেক কাজ করেছো, এখন আমার কাছাকাছি থাকবে, আমার থেকে দূরে যাবে না। ঈশান আইজাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে। এমন সময় ঈশানের পাশে থাকা ফোনে মেসেজ এলো। আইজা ফোনটা হাতে নিয়ে দেখে বলল, তোমাকে কে যেন মেসেজ দিয়েছে, দেখো তো। ঈশান ভ্রু কুচকে ফোনটা হাতে নিয়ে দেখলো সাদত তাকে মেসেজ দিয়েছে। ভাইয়া, আমরা যখন আপনাদের পেছনে পড়েছিলাম, তখন তো আপনি আমাদের ছেড়ে দেননি। বাড়িতে পুলিশও পর্যন্ত নিয়ে এসেছিলেন। আর এখন আপনাদের ঘরের লোক আপনার আর আইজার ক্ষতি করতে চাইছে। এখন কি করবেন? মেসেজটা পড়ে ঈশানের চোখ ছানা বড়া হয়ে গেল। এর সাথে সাদত আরও একটা মেসেজ পাঠালো। আপনাকে একটা কল রেকর্ড পাঠালাম, শুনবেন? সাথে সাথে সাদতের কালকের ঈশিতার সাথে ফোনে কথা বলার কল রেকর্ডটা ঈশানকে পাঠায়। ঈশান ভয়েস মেসেজটা শুনল, আইজাও শুনল।
দুজনেই হতবাক। ঈশান রাগে ফোন হাতের মুঠোয় নিয়ে যেই উঠতে যাবে, আইজা তাকে টান দিয়ে বসিয়ে বলল, মাথা ঠান্ডা করো। তুমি এখন রেগে গিয়ে ওকে কিছু বলতে যেও না। ঈশান চোখ মুখ শক্ত করে বলল, তুই সবটা শুনে মাথা ঠান্ডা করতে বলছিস? হ্যাঁ, বলছি। তুমি এখন ওকে কিছু বলবে না। ঈশান আইজার কথা না শুনে আবারও উঠে চলে যেতে নিলেই আইজা দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তোমাকে যেতে না করেছি না, তুমি যাচ্ছ কেন? আইজা ঈশানকে ঠেলতে ঠেলতে বিছানায় এনে বসিয়ে বলল, মাথা ঠান্ডা করো। সাদত যে ভয়েস মেসেজ দিয়েছে সেটা সত্যি কিনা যাচাই না করি তুমি ঈশিতাকে কি বলবে? ঈশান ভারী গলায় বলল, তুই নিজের গানে শুনে এখন কি যাচাই করতে বলছিস? দেখ, আমি তোর আশেপাশে কাউকে আসতে দিতে চাই না। সেখানে কেউ ক্ষতি করার চেষ্টা করছে, এটা দেখেও তো বসে থাকতে পারবো না। আইজা বুঝদারের মতো করে বলল, আমার ভালো তো সাদা তো চায়নি। এখন ও যে এত ভালো সেজে ঈশিতাকে দেখিয়ে দিচ্ছে, এইটা ওদের নতুন চালও হতে পারে। তুমি আগে ঈশিতাকে কিছু বলো না, দেখো ঈশিতা কি করে। ঈশান নিরেট কণ্ঠে বলল, এটা ঠিক বলেছিস। সাউথ আর আদনানও তো কম ক্ষতি করার চেষ্টা করেনি, আর ওরাই এখন এসে তার কথা বলছে। বিষয়টা কেমন একটা খোলাটে লাগছে। এই জন্যেই বলছি আগেই কিছু বলো না, আমাদের ওদের চাল ধরতে হবে। ঈশান বসা অবস্থায় আইজাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার থেকে একটু দূরে যাবি না, সবসময় আমার কাছাকাছি থাকবি। আর ওই সীতা, ওর সাথে বেশি কথা বলবি না, আমার কাউকে দিয়ে বিশ্বাস হয় না। আইজা ঈশানের চুলে হাত বুলিয়ে বলল, ঠিক আছে, আমি তোমার কাছেই থাকবো। স্যার, তাহলে আপনাদের কয়টা রুমা লাগবে? আদনান চোখ থেকে সানগ্লাস নামিয়ে হোটেলের ম্যানেজারের দিকে তাকিয়ে বলে উঠল, দেখতে পাচ্ছেন না আমরা সিঙ্গেল সিঙ্গেল এসেছি, দুটো রুম দিন। ম্যানেজার লোকটা দাঁত এলিয়ে হেসে বলল, সিঙ্গেলই তো এসেছেন, তাহলে আলাদা আলাদা রুমের কি করবেন? দুজনে একটা রুমেই থাকবেন। সাদত ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, না, আপনি দুটো রুমই দিন। ম্যানেজার লোকটা হালকা হেসে বলল, সরি স্যার, দুটো রুম দেওয়া যাচ্ছে না, সবগুলো বুকিং হয়ে গিয়েছে। এখন যে রুমগুলো রয়েছে সেগুলোতে দুটো করে সিঙ্গেল বেড দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে একটা রুম নিয়ে দুজনে থাকতে পারেন। সাদত আদনানের দিকে তাকিয়ে বলল, কি রে, কি করবি? চল তাহলে অন্য হোটেলে যাই। এই শুনে ম্যানেজার লোকটা বলল, স্যার, আপনারা যেখানেই যান আমাদের হোটেলের মতো সার্ভিস কোথাও পাবেন না। সাদত বাঁকা হেসে বলল, দেখতেই তো পাচ্ছিস। ম্যানেজার হেসে বলল, তাহলে থাকুন এখানে। আর আপনারা বউ ছাড়াই এসেছেন, আলাদা আলাদা রুমে কি করবেন? এর থেকে এখানে একটা রুমে শিফট হয়ে যান, দুজনে আলাদা আলাদা সিঙ্গেল বেড পাবেন। এছাড়াও এখানে ভালো সার্ভিস আছে, বুফে আছে, আর আমাদের হোটেলটাও এখানে টপ 5 স্টার হোটেলের মতো সার্ভিস পাবেন। এই বলে ম্যানেজার একটু এগিয়ে আস্তে করে বলল, আর অন্য হোটেলে কিছু জিনিস খাওয়া এলাও না, সেটা আমি আপনাদের এনে দিতে পারবো। আমাদের কাছে অ্যালকোহল জাতীয় ভালো দ্রব্য আছে। এই শুনে সাদত বাঁকা হেসে ম্যানেজারের দিকে এগিয়ে এসে বলল, আমাদের চিনেন? আমরা পুলিশের লোক। ম্যানেজার দাঁত এড়িয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার, বলেছিলাম কফি এনে দিই স্যার। আদনান এগিয়ে এসে ম্যানেজারের কানে ফিস ফিস করে বলল, আমরা দুজনই পুলিশের লোক, এখানে একটা আসামি ধরতে এসেছি। এই শুনে ম্যানেজার মনে মনে ভাবল, এই দুজন যদি পুলিশের লোক হয় তাহলে এদের অন্য কোথাও যেতে দেওয়া ঠিক হবে না। এখানে যে অ্যালকোহল পাওয়া যায় এই দুজন জেনে গিয়েছে। এরা চাইলে এখানে এই হোটেল বন্ধ করে দিতে পারে, তাই এদের আটকে এখানে রাখাই ভালো হবে। ম্যানেজারের মুখে হাসি রেখে আদনানকে বলল, স্যার, আসামি ধরতে এসেছে, আমার ব্যবসায় লালবাতি উঠিয়ে দিন না। আপনারা এখানেই থাকুন, আমি আপনাদের এক্সট্রা সার্ভিস দিব, কোনো অসুবিধা হতে দিব না। প্লিজ স্যার, আপনারা অন্য হোটেলে যাবেন না। আদনান হেসে বলল, না না, আপনার ব্যবসা ঠিকই চলবে, আমরা ডিস্টার্ব করবো না, শুধু আমাকে এক্সট্রা সার্ভিস দিলেই চলবে। ম্যানেজার হাফ ছেড়ে বলল, স্যার, আর কিছু লাগবে না, মানে বলেছিলাম এক বোতল ট্রাই করে দেখতে পারেন। আদনান আস্তে করে বলল, রাতে পাঠিয়ে দিন। সাদত দুজনের কথা শুনে বিরক্তি নিয়ে বলল, ম্যানেজার, চাবিটা কি দিবেন না অন্য হোটেলে চলে যাব? ম্যানেজার তৎক্ষণাৎ চাবিটা এগিয়ে দিয়ে বলল, স্যার, এই আপনাদের চাবি, আর একটা আমার পার্সোনাল নাম্বার, কোনো দরকার হলে কল করবেন। সাদত চাবিটা নিয়ে চোখে চশমা লাগিয়ে চলে গেল। পেছনে আদনানও চলে গেল। আদনান রুমে এসে সাদতকে বলল, ভাই তুই একটা কাজের কাজ করেছিস। সাদত কপালে ভাঁজ ফেলে বলল, কি করেছি?
ভাই তুই ম্যানেজারকে দেখেছিস আমরা পুলিশের লোক শুনে কী অবস্থা হয়ে গিয়েছিল? আর দেখ আমাদের নিজের নাম্বারটা পর্যন্ত দিয়ে দিয়েছে। সাদত আয়েশি ভঙ্গিতে বসে বলল, পুলিশের কথা বলে কয়েকদিন আরামে শুয়ে বসে থাকতে পারবো। তৎক্ষণাৎ আদনান বলল, কালকে যে ঈশানকে কল রেকর্ড দিয়েছিলি তারপর আর কিছু বলেছে? না। ও যখন আমাদের কিছু বলেনি তাহলে সার আমাদের পেছনে পড়ে নেই, আর হয়তো এতক্ষণ ঈশিতাকে বাড়ি থেকে বেরও করে দিয়েছে। সাদত গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, না, দিক বের করে আমাদের সাথে কেমন করেছে, আর আমরা তো ওর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সরে গিয়েছি। আর ঈশিতা লড়াই কি জানেই না, এর আগেই সব শানকে জানিয়ে দিয়েছি। অনেকদিন পরে বাড়ির সবাই একসাথে রাতের খাবার খেতে বসেছে। আইজা আর মাহমুদা চৌধুরী সবাইকে খাবার পরিবেশন করছে। এখানে ঈশিতাও আছে। ঈশিতার বাবা মা ভাই আজকে চলে গিয়েছে। খাবার খাওয়ার মাঝে আমেনা চৌধুরী সবার দিকে তাকালেন। সবাই হাসি খুশি। ঈশান আর আইজাকেও দেখেও তার খুব ভালো লাগছে। আমেনা চৌধুরী রওশন চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, দেখেছো আজ পরিবারটা পরিপূর্ণ লাগছে। পাশ থেকে নওশাদ চৌধুরী বললেন, ভাবি ঠিক বলেছেন, এতদিন পরে বাড়িতে ফিরে এসে সবাই একসাথে আছি, এখন সত্যি পরিবারটা পরিপূর্ণ লাগছে। সবার কথা শুনে ঈশান হাসছে। আইজা ঈশানের পাশে দাঁড়িয়ে আছে। ঈশানের এই হাসি বুঝতে পারল না। পরক্ষণে ঈশান রওশন চৌধুরীর কাছে এগিয়ে ফিসফিস করে বলল, বাবা এখনো পরিপূর্ণ হয়নি? রওশন চৌধুরীও ফিসফিস করে বললেন, পরিপূর্ণ হয়নি মানে? ঈশান আগের ন্যায় ফিসফিস করে বলল, বাবা বাড়িতে দু একটা ছোট ছোট বাচ্চা না হাঁটা পর্যন্ত বাড়িটা পরিপূর্ণ হবে না। এই শুনে রওশন চৌধুরী বিষম খেলেন। ঈশান পানির গ্লাসটা এগিয়ে দিল, আর আইজা লজ্জায় ঈশানের পাশ থেকে সরে গিয়ে মাহমুদা চৌধুরীর পেছনে দাঁড়ালো। রওশন চৌধুরী পানি খেয়ে মিনিট দুই হাফ ছেড়ে রাশভারী কণ্ঠে বললেন, আমেনা, এখনো কিন্তু আমার পরিবার পরিপূর্ণ হয়নি। এরপরে রওশন চৌধুরী কি বলবেন সেটা আইজা আজ করতে পেরেই সেখান থেকে কিচেনে চলে গেল। ঈশান নিজের মতো খাওয়ায় মনোযোগ দিল। আমেনা চৌধুরী বললেন, কি বলছো পরিপূর্ণ হয়নি মানে? রওশন চৌধুরী হেসে বললেন, বাড়িতে ছোট্ট ছোট্ট পায়ে কেউ হাঁটে বেরানো না পর্যন্ত আমার পরিপূর্ণ নাই। এই কথা শুনে সবাই হেসে উঠল। আমেনা চৌধুরী ঈশানের দিকে তাকিয়ে বললেন, তবুও আমার কাছে পরিপূর্ণই লাগছে। আর বাচ্চা কাচ্চা এগুলো ছেলে মেয়েদের উপরে ছেড়ে দাও। আইজা কিচেন থেকে সব শুনে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান ঘাড় ঘুরিয়ে দেখলো আইজা কিচেন থেকে তার দিকেই তাকিয়ে আছে। ঈশানের তাকানোতে আইজা লজ্জা পেয়ে সরে গেল। এখনো দেখে এগুলো দেখে ঈশিতা মাথা নত করে খাবার খাচ্ছে। আমেনা চৌধুরী ঈশানের দিকে তাকিয়ে বললেন, শান, আমরা বাড়িতে ছিলাম না বলে এই কয়েকদিনে আইজাকে নিয়ে কোথাও ঘুরতে যাওনি? না, ঠিক করেছিলাম তোমরা ফিরে এলে যাব। আমেনা চৌধুরী বললেন, এখন তো চলে এসেছি, তাহলে তোমরা কোথাও ঘুরে এসো। যাব। রওশন চৌধুরী বললেন, তাহলে কালকে আইজাকে নিয়ে কোথাও ঘুরতে চলে যাও, মেয়েটার মনটা ভালো হয়ে যাবে। ঈশান ঈশিতার দিকে তাকিয়ে বলে উঠল, আগে পথের কাঁটাগুলো সরিয়ে নিই, তারপর ঘুরতে যাব। ঈশানের কথাটা কানে শুনতেই ঈশিতা তড়িৎ চোখে তাকালো। ঈশানের চোখে চোখ পড়তেই ঈশিতা চোখ সরিয়ে ফেলল। আমেনা চৌধুরী ঈশানের উদ্দেশ্যে বললেন, পথের কাঁটা মানে? ঈশান হাসি দিয়ে বলল, অফিসের কিছু কাজ আছে, ওগুলোই মূলত এখন ঘুরতে যাওয়ার পথের কাঁটা। কাজগুলো শেষ না করে দিয়ে ঘুরতে যাওয়া হবে না। এই শুনে রওশন চৌধুরী ছেলের দিকে তাকিয়ে মনে মনে বললেন, এই যে কোনো কাটা সরাতে চাইছে, তোমরা বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি। রওশন চৌধুরী খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে ঈশানকে বললেন, ঈশান, খাওয়া শেষ হলে একটু রুমে এসো। ঈশান মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। ঈশান খাওয়া শেষ করে আইজার দিকে তাকিয়ে বলল, এখন তো ছোট আমাকে নিয়ে খেয়ে নে, আর খাওয়া শেষ করে রুমে আয়, কিছু কাজ আছে। ঠিক আছে। ঈশান চলে গেল। যাওয়ার আগে আইজাকে বলেছে কিছু কাজের কথা। এই কাজের কথা না বললে আইজা ওপরে আসবে না, নিচেই থাকবে। আর ঈশিতার থেকে আইজাকে দূরে রাখার জন্য ঈশান কাজের কথাটা বলল। আইজা ঈশানের কথা মতো খাবার খেয়েই ওপরে চলে গেল। ঈশান রওশন চৌধুরীর রুমের সামনে এসে বলল, বাবা আসবো? এসো। ঈশান রুমের ভেতরে ঢুকে তার বাবার সামনে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, বসো, তোমার সাথে কিছু কথা আছে।
ঈশান বসল তার বাবার সামনে। রওশন চৌধুরী বললেন, বাড়িতে এই কয়েকদিন সব ঠিকঠাক ছিল তো? ঠিকই ছিল। তাহলে পথের কাটা ছিল কে? বুঝতে পেরেছো তাহলে? হুম। বাবা, ওই আদনান আর সাদত উঠে পড়ে লেগেছিল আমার আর আইজার ক্ষতি করার জন্য। কবিরাজের দেওয়া পানি পড়া খাইয়েছে। এতে কোনো কাজ হয়নি বলে আমার গাড়িটা ব্রেক ফেল করিয়েছিল। আল্লাহ ছিলে বলে বেঁচে ফিরেছে। রওশন চৌধুরী গম্ভীর কণ্ঠে বললেন,